প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের সামনে হাজির হয়েছি আমি একা নয়, দ্বৈতভাবে। আমার সঙ্গে মুখোমুখি হয়েছেন আজকে সম্মানিত দর্শক, আইন ছাড়াই বিচার করছে আইসিটি, শেখ হাসিনার রায় নিয়ে প্রশ্ন। এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। কিন্তু প্রশ্ন করতেই পারেন যে এইরকম একটি শিরোনাম কেন আমি তৈরি করলাম। কারণ রাত পোহালেই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে মামলা চলছে শেখ হাসিনার বিরুদ্ধে, সেরকম বেশ কয়েকটি মামলা চলছে। প্রথম মামলার রায় ঘোষণা করা হবে আইসিটিতে। তাহলে কেন বলছি এমন একটি কথা? এটি নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে। এই ভিডিওটি পুরোটা দেখলেই আপনারা সেটি পরিষ্কার বুঝতে পারবেন। আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন তো অনেক আগে থেকেই বলছে যে আইসিটি আদালত হচ্ছে একটি ক্যাঙ্গারু কোর্ট, এখানে সঠিক বিচার হবে না, এবং যে রায় হবে এটিকে প্রহসনের রায় আখ্যা দিয়েছে তারা ইতিমধ্যেই। এবং জানেন আপনারা, ইতিমধ্যেই এইসবের প্রতিবাদ হিসেবে গত 13 নভেম্বর লকডাউন কর্মসূচি পালন করেছে এই দল এবং দলের নেতা কর্মী সমর্থকরা। এখন চলছে 48 ঘন্টার শাটডাউন কর্মসূচি, এবং এই কর্মসূচির মধ্যেই 17 নভেম্বর সোমবার আলোচিত মামলাটির রায় ঘোষণা করা হবে। কিন্তু আইনের বিষয় নিয়ে যতটা ব্যাখ্যা, মানে এই যে মামলা হচ্ছে, এই মামলার আইনি বিষয় নিয়ে যতটা ব্যাখ্যা সবার সামনে আসা উচিত, সাধারণ মানুষের কাছে বোধগম্য করে তোলা উচিত, সেই জায়গাটাতে বোধহয় কিছুটা ঘাটতি রয়ে গেছে। তবে সবার মনে কিন্তু প্রশ্ন আছে, সংশয় আছে। এবং সেটা প্রশ্নটা কেমন, যে আইসিটির যে মামলাগুলো হচ্ছে, যে রায়গুলো হচ্ছে, এর শেষ পরিণতি কি হবে? এই যে রায় ঘোষণা করা হচ্ছে, এর সম্ভাব্য প্রতিক্রিয়া কি হবে? এসব নিয়ে পক্ষে যেমন আলোচনা আছে, বিপক্ষেও তেমনি আলোচনা আছে, যুক্তি আছে। এমনই একটি আইনি লেখা, আইন বিষয়ক লেখা নিয়ে আজকে কথা বলবো। লেখাটির শিরোনাম আইন হয়নি অথচ আইনের বিচার, কলঙ্কজনক অধ্যায়ের রচনা। শিরোনামটি আমাকে আকৃষ্ট করেছে। এটি আজ 16 নভেম্বর অনলাইন গণমাধ্যম বিডি ডাইজেস্টে প্রকাশিত হয়েছে। এটি লিখেছেন আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক গোলাম হোসেন। আইনের বিভিন্ন ইস্যুতে এবং সংবিধান বিষয়ে তার কিছু লেখাপড়ার সুযোগ আমার হয়েছে। সেগুলোতে, ওই লেখাগুলোতে উপস্থাপিত তার যুক্তিগুলো, তার যে সত্যানুসন্ধানের যে চেষ্টা তার ভিতরে, তার লেখার মধ্যে, এটি আমার কাছে সবসময় পরিষ্কার মনে হয়েছে। আমি আগেও বলেছি, আইনের ধারা, যুক্তি, ব্যাখ্যা, বিশ্লেষণ এগুলো আমি খুব একটা বুঝি না। কিন্তু গোলাম হোসেনের লেখা পড়ে আমার মনে হয় যে যুক্তির বিন্যাসে একটি নিরপেক্ষ বা আইনানুগ ব্যাখ্যা বা বিশ্লেষণ তিনি তুলে ধরতে পারেন তার প্রতিটি লেখায়। আজকের লেখাটি পড়েও আমার তাই মনে হয়েছে। যেহেতু এখন শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কি হবে, এটি আমাদের সকলের ভিতরে এক ধরনের জল্পনা কল্পনা আছে। আবার রায় ঘোষণার পরে বাংলাদেশের রাজনীতি কেমন হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাবে, এক কথায় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে দেশের সাধারণ মানুষকে এই বিষয়টি কিন্তু খুব ভাবাচ্ছে, সবাই কিন্তু খুব চিন্তিত। এই কারণেই আসলে এই লেখাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি চেষ্টা করব মিস্টার হোসেনের উপস্থাপিত আইনি ব্যাখ্যাগুলো, যেভাবে তিনি বিশ্লেষণ করেছেন এবং তার দেওয়া গুরুত্বপূর্ণ যুক্তিগুলো যতটা সম্ভব হুবহু উপস্থাপন করতে আমি দেখে দেখে সেটি পড়ে শোনাবো আপনাদের। লেখার শুরুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রেক্ষিত তুলে ধরেছেন জনাব হোসেন। তিনি লিখেছেন, 1975-এর 15 আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ঘটনা, 3রা নভেম্বর জেলখানায় জাতীয় 4 নেতার হত্যাকাণ্ড, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড এবং তার হত্যার বিচার না করা, বঙ্গবন্ধুর হত্যাকারীদের রক্ষার্থে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি, রাষ্ট্রীয় মদদে বঙ্গবন্ধুর ধানমন্ডির ঐতিহাসিক বাড়ি ভাঙ্গা এবং 2024-এর আগস্টে সংগঠিত পুলিশ হত্যাকাণ্ডের বিচার রোধে ইন্ডেমনিটি জারি করা, এগুলোকে তিনি বলছেন বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। এবং সর্বোপরি লিখেছেন, বর্তমানে নতুন একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হচ্ছে। কাকে বলছেন? এই যে আইসিটিতে যে মামলাগুলোর বিচার চলছে এবং যে মামলার রায় হতে যাচ্ছে, এটিকেই তিনি বলছেন
আইন তৈরি না করেই আইনের বিচার করা হচ্ছে। এটি আরেকটি কলঙ্কজনক অধ্যায় বলে তিনি মনে করছেন। তিনি বলছেন যে প্রশ্ন হলো, জুলাই হত্যাকাণ্ড ও গুম সংক্রান্ত অপরাধের বিচার করার জন্য কোনো বিশেষ আইন কি প্রণয়ন করা হয়েছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 একটি বিশেষ আইন। গুমের অভিযোগে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর আওতায় করা যাবে? এটি তিনি প্রশ্ন করছেন। উত্তরও তিনি নিজেই দিচ্ছেন, বলছেন মোটেই করা যাবে না, কারণ এই আইনে আলোচ্য বিষয়ে বিচার করার কোনো বিধান লিপিবদ্ধ নেই। অথচ এই আইনে বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতায় সেনাবাহিনীর যে 15 জন ঊর্ধ্বতন কর্মকর্তা বিচারের আওতায় আছেন, বর্তমানে সেনানিবাসের সাব জেলে তারা বন্দী রয়েছেন। গোলাম হোসেন লিখেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর কোনো ধারাই আলোচ্য অপরাধের অভিযোগে বিচারের বিধান উল্লেখ নেই এবং এই আইনের মর্মার্থ এ সংক্রান্ত বিচারের পরিপন্থী। তিনি সরাসরি লিখেছেন, এই আইনে এই বিচার হতে পারে না, কারণ আইনের গতি এবং ব্যাখ্যা এই বিচার প্রক্রিয়া বা এই বিচার সমর্থন করে না। তিনি লিখেছেন যে আইনটি সংশোধন করে জুলাই হত্যাকাণ্ড ও গুমের বিচার করার জন্য কোনো আইন প্রণয়ন করা হয়নি। তিনি একজন আইনজীবী, আমার চেয়ে ভালো আইন তো তিনি অবশ্যই জানেন। এই আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে শুধু সংসদের, বলছেন গোলাম হোসেন। তিনি বলছেন, কিন্তু বর্তমানে তো দেশে সংসদ নেই, এটি আমরাও জানি। গত বছর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যে প্রক্রিয়ায় সংসদ ভেঙে দিয়েছেন বা বিলুপ্ত করেছেন, তা নিয়ে যথেষ্ট আইনি এবং সাংবিধানিক বিতর্ক করার সুযোগ আছে সাধারণ নাগরিক হিসেবে, এটা আমি বুঝি। আজকে সেটি এখানে আলোচনা করতে চাই না। এখানটাতে আমার মনে হয়েছে যে মিস্টার হোসেন প্রশ্ন তুলেছেন, যেহেতু দেশে সংসদ অকার্যকর, তাহলে এই বিচার চলছে কিভাবে, কিসের ভিত্তিতে, আইন কোথায় হলো, কখন হলো? তিনি বলছেন আইন তো হয়নি, তাহলে বিচার চলছে কিভাবে? আসলে আইনটি সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে, এটি আমরা সবাই জানি, এবং সেই অধ্যাদেশের আলোকেই বিচার চলছে। এখন প্রশ্ন হলো, অধ্যাদেশ কি কোনো আইন? এই বিষয়ে তার আগেও আমি লেখা পড়েছি, এবং তিনি বলছেন যে এর এই যে আইন কি না এটি প্রশ্ন করছেন অধ্যাদেশকে, এর উত্তর কিন্তু তিনি দিয়েছেন। আইনজীবী গোলাম হোসেন লিখেছেন, বলছেন অধ্যাদেশ কখনোই আইন নয়, এটি আইনের মতো খণ্ডকালীন সময়ের জন্য নির্বাহী আদেশ, খণ্ডকালীন সময়ের জন্য। আইন এবং অধ্যাদেশের মধ্যে পার্থক্য দিবারাত্রির মতো, দিন এবং রাতের মতো পার্থক্য। অধ্যাদেশ বা নির্বাহী আদেশে হত্যা ও গুম সংক্রান্ত অপরাধের বিচার হতে পারে না, কারণ নির্বাহী আদেশ বা অধ্যাদেশ আইনে পরিণত নাও হতে পারে। মনোযোগ দিয়ে শুনবেন, যদি নির্বাহী আদেশ বা অধ্যাদেশ আইনে পরিণত না হয়, তাহলে নির্দিষ্ট সময়ের পর অধ্যাদেশটি কি হয়, বিলুপ্ত হয়ে যাবে। তাহলে তখন এই বিচারকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন, কি বলবে জাতি এই বিচারকে নিয়ে? এজন্যই আমার ধারণা তিনি বলছেন এটি হচ্ছে একটি কলঙ্কজনক অধ্যায়ের রচনা করছি আমরা, আইসিটি যে কাজটি করছেন। অধ্যাদেশ জারি করার বিষয়ে সংবিধান কি বলছে, এই প্রশ্নের জবাবও অনুসন্ধান করেছেন গোলাম হোসেন। তিনি উল্লেখ করেছেন যে সংবিধানের 93 অনুচ্ছেদে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতার বিষয়টি বিধৃত রয়েছে। 93(1) অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় অথবা উহার অধিবেশন কাল ব্যতীত কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি উক্ত পরিস্থিতিতে যেরূপ প্রয়োজনীয় বলিয়া মনে করিবেন, সেইরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিতে পারিবেন এবং জারি হইবার সময় হইতে অনুরূপভাবে প্রণীত অধ্যাদেশ সংসদের আইনের ন্যায় ক্ষমতা সম্পন্ন হইবে। দর্শক, এই প্রতিটি নিয়ে আমি সহজ করে কিছু ব্যাখ্যা করতে পারি, কিন্তু ভিডিওর কলবর অনেক বড় হয়ে যাবে। তাই আমি ধীরে ধীরে এই যে সাংবিধানিক অনুচ্ছেদগুলোর কথাগুলো বলা আছে, আমি ধীরে ধীরে বলবো, মনোযোগ দিয়ে শুনলে আপনাদের কাছে বিষয়টি সহজ হবে। 93(2) অনুচ্ছেদে বলা হয়েছে, এই অনুচ্ছেদের 1 দফার অধীন প্রণীত কোন অধ্যাদেশ জারি হইবার পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে তাহা উপস্থাপিত হইবে, এর উপস্থাপন করতে হবে, এবং ইতপূর্বে বাতিল না হইয়া থাকে, এর আগে যদি এটা বাতিল না হয়, বাতিল হওয়ার সুযোগ তারে আছে, বাতিল না হইয়া থাকিলে অধ্যাদেশটি অনুরূপ ভাবে উপস্থাপনের পর 30 দিন অতিবাহিত হইলে কিংবা অনুরূপ মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে
তাহা অনুমোদন করিয়া সংসদে প্রস্তাব গৃহীত হইলে অধ্যাদেশটির কার্যকারিতা লোপ পাইবে। অতএব সংবিধানে উল্লিখিত 93(2) অনুচ্ছেদের মাধ্যমে ইহাই প্রতীয়মান হয় যে যদিও অধ্যাদেশটি 93(1) মতো আইনের ন্যায় ক্ষমতা সম্পন্ন, কিন্তু নির্দিষ্ট মেয়াদে অর্থাৎ সংসদ অধিবেশন বসার 30 দিন পর্যন্ত এর মেয়াদ। সংসদ অধিবেশন বসার পূর্বেও এটি বাতিল করা যেতে পারে। আগেই বললাম, যদি সংসদ অধিবেশন বসার পূর্বে বাতিল না হয়ে থাকে তবে অধিবেশন বসার প্রথম 30 দিনের মধ্যে এটি উত্থাপিত হইবে। যদি সংসদে পাশ হয়ে যায় তাহলে এটি পরিপূর্ণ আইনে পরিণত হবে, আর যদি পাশ না হয় বাতিল বলে গণ্য হবে, আবার উত্থাপন না হলেও এটি বাতিল বলে গণ্য হবে। এই যে একটি পরিস্থিতি, এরকম পরিস্থিতিতে সংবিধানের 93(1) অনুচ্ছেদের মাধ্যমে অধ্যাদেশ জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন কল্পে বিচার কার্যক্রম পরিচালনার পর পরবর্তী সংসদ যদি এটিকে অনুমোদন না করে তাহলে কথিত বিচারটির পরিণতি কি হবে? এজন্য বলছি, অধ্যাদেশটি নিয়ে খণ্ডকালীন আইন দ্বারা হত্যা ও গুমের অপরাধের বিচারকরণ ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় রচনা করা। ওই যে শিরোনামটি গোলাম হোসেন লিখেছেন যে আইন নেই কিন্তু বিচার হচ্ছে, এবং এটিকে তিনি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত করছেন, তার ব্যাখ্যাটি তিনি এখানে সম্পূর্ণ করলেন। তিনি বলছেন বিচারটি প্রচলিত পেনাল কোডের আইনের আওতায় করা উচিত ছিল। তার মানে অভিযোগ উঠেছে, বিচারটা তিনিও চান, আমি যেটুকু বুঝেছি, আমরা তো চাই। তিনি বলছেন যে এটি প্রচলিত পেনাল কোডের আইনের আওতায় হওয়া উচিত ছিল। মিস্টার হোসেন লিখেছেন যে অন্তর্বর্তী সরকার যদি বিশেষ কোনো কারণে, মানে সরকারের যদি খুব আগ্রহ থাকে যে 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই বিচার করতে হবে বা দৃঢ় প্রতিজ্ঞ হয় তারা, কারণ এখানে রাজনৈতিক কিছু রেষারেষির বিষয়, আমি সেটিও আসলে এখানে খোলাসা করলাম না, আপনারা বুঝতেই পারছেন, তাহলে কি করা উচিত ছিল? দ্রুত নির্বাচন দিয়ে সংসদের মাধ্যমে আইন প্রণয়ন করে এই বিচারটি করা সমীচীন হতো বলে গোলাম হোসেন মনে করছেন। কিন্তু এখন যা হচ্ছে এর ভবিষ্যৎ নিয়ে তিনি উদ্বিগ্ন। তিনি বলছেন এর ভবিষ্যৎ আসলে অনিশ্চিত। আইনের মতো, কিন্তু আইন তো নয়। এ কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথিত বিচার বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন কলঙ্কিত অধ্যায়ের রচনা করেছে বলে তিনি মনে করছেন। মিস্টার হোসেন প্রত্যাশা করছেন তার যুক্তিগুলো সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে। আমিও চাই এটি নিয়ে হোক, তর্ক হোক, কথা হোক, কিন্তু সত্যের পথে আমরা থাকি, এটি আমরাও চাই। এবং তিনি বলছেন যে আরেকটি কলঙ্কজনক অধ্যায় যেন রচিত না হয়, সেই চিন্তার আলোকে আইসিটিতে অধ্যাদেশের মাধ্যমে চলমান বিচার প্রক্রিয়া বন্ধ হোক বা বন্ধ হবে বা বন্ধ হওয়া উচিত, এমনটি তিনি মনে করছেন। প্রিয় দর্শক, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি না এর বিস্তৃত আর ব্যাখ্যার প্রয়োজন আছে। যে অনুচ্ছেদগুলো, সংবিধানের আলোকে যে আইনি ধারাগুলো তিনি তুলে ধরেছেন আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম, আমার মনে হয় বিষয়টি পরিষ্কার। তাহলে যেহেতু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে আমি মনে করি যে রাজনীতির সংকীর্ণ চিন্তা পরিহার করে আমাদের সকলের উচিত উপস্থাপিত যুক্তি এবং ব্যাখ্যাগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করি, বিচার বিবেচনা করি, তারপরে যে প্রাপ্ত ফলাফল হবে তার ভিত্তিতে আমরা পদক্ষেপ নেই, মানে আমরা তাড়াহুড়ো না করি। এই জায়গায় একই সঙ্গে আমি অনুরোধ করব এদেশের একজন নাগরিক হিসাবে, একজন সংবাদকর্মী হিসাবে, এই বিষয়ে মানে আইন, সংবিধান ইত্যাদি ইত্যাদি নিয়ে, ফৌজদারি, দেওয়ানি যা আছে, এসব বিষয়ে সম্যক জ্ঞান আছে এমন আইনজীবী, এমন আইন বিশেষজ্ঞ এবং এমন সংবিধান বিশেষজ্ঞরাও এটি নিয়ে কথা বলুন, এটি আমি অনুরোধ করি। সকলের কথা বলা উচিত। সরকার যদি ভুল করে থাকে আমি তাদেরকেও বলবো আপনারা সঠিক পথ অনুসরণ করুন, সঠিক পরামর্শ গ্রহণ করুন। এই প্রত্যাশা থেকেই আসলে আমি চাই বা মনে করি সরকারও বিষয়টিতে নজর দেবে। সকলের শুভবুদ্ধির উদয় হোক। আল্লাহ হাফেজ।